দর্শক, দুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে জাতিসংঘ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ব্যাপারে কাজ করছে কিনা। এই ব্যাপারে আলোচনা চতুর্দিকে ছিল এবং সেই আলোচনাটা আমরা করেছিলাম, কিন্তু সেই সময়ে কোনো অথেন্টিক সোর্স কিংবা কোনো কাগজপত্র, কোনো চিঠি, সেগুলোর কোনো অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করিনি কিংবা করতে পারিনি। এবার বেশ কিছু প্রমাণ সামনে এসেছে। জাতিসংঘ চাইছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হোক। এই চাওয়াটা নতুন যে সরকার এসেছে সেই সরকারের কাছে যেমন রয়েছে, তেমনি এই চাওয়াকে কেন্দ্র করে জাতিসংঘ প্রফেসর ইউনূস সরকারের কাছে একটি চিঠি দিয়েছিল তাদের ক্ষমতার মেয়াদের প্রায় শেষ দিকে। সেই চিঠির কথা দিব্যি প্রফেসর ইউনূসের সরকার অস্বীকার করে গেছে। সেই চিঠির ব্যাপারে কোনো ধরনের কোনো বক্তব্য দেয়নি, কিন্তু ভেতরে ভেতরে জাতিসংঘের সঙ্গে প্রফেসর ইউনূস সরকারের তুমুল এক ধরনের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে প্রফেসর ইউনূস সরকার কোনোভাবেই জাতিসংঘের কাছে মাথা নত করতে চায়নি। প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব, তার বন্ধু, এরকমটা জাহির করার চেষ্টা করেছিলেন রোহিঙ্গাদের প্রেক্ষাপট নিয়ে। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাবেন তিনি, পরবর্তী ঈদ তারা মায়ানমারে করবে, এই ধরনের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে এবং তখন বুঝিয়েছিলেন যে জাতিসংঘ মহাসচিব তার কত পিয়ারি দোস্ত। কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই জাতিসংঘ তার সরকারের বিরুদ্ধে, সরকারের বিপরীতে তাদের অবস্থান নিয়েছিল। কি ছিল সেই চিঠিতে, কি লেখা হয়েছিল, কত পৃষ্ঠার চিঠি ছিল, কত তারিখে সেই চিঠিটা দেয়া হয়েছিল, সেই চিঠির ব্যাপারে বর্তমান সরকারকে কি বলছে জাতিসংঘ, চলুন একটু জেনে দেখি ভেতরের তথ্যগুলো। সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম জাতিসংঘের চিঠি, বাংলাদেশ সরকারকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল। সেই আলোচনায় যাওয়ার আগে একটা মানবিক ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, নামই ফুড ফর অল। তারা অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের এই মহতি মানবিক উদ্যোগের পাশে আপনি দাঁড়াতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত তাদেরকে অনুপ্রেরণা দিতে পারেন, সেই প্রত্যাশা থাকলো। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম জাতিসংঘের চিঠির কথা। জাতিসংঘ প্রফেসর ইউনূস সরকারকে 18 পৃষ্ঠার একটি চিঠি দিয়েছিল গত 29 ডিসেম্বর, গত বছরের 29 ডিসেম্বর প্রফেসর ইউনূস সরকারের কাছে এই যে চিঠি, এই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট করে বলেছিল যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে যে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এগুলো করা যাবে না, তাদের সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং ফিরিয়ে দেওয়ার ফলে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে, এরকম বক্তব্য জাতিসংঘের ছিল। কিন্তু প্রফেসর ইউনূস সরকার তাদের পক্ষ থেকে জানিয়েছিল মাত্র যখন চিঠির পরবর্তীতে জাতিসংঘ চাপ প্রয়োগ করলো, এবং সেই চাপ প্রয়োগটা অনেকটা বলা যায় ডিসেম্বরের শেষে, জানুয়ারির প্রথম দিকে, তখন প্রফেসর ইউনূস সরকার জানিয়েছিল যে মাত্র 1.5 মাস সময় আছে, এই 1.5 মাস আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী যে নতুন সরকার, নির্বাচিত নতুন সরকার আসছে, সেই সরকার এসে এই ব্যাপারে কাজ করবে। অর্থাৎ প্রফেসর ইউনূস জাতিসংঘের যে চাওয়া, সেই চাওয়াটা পূর্ণ করেনি। তারা নতুন সরকারের উপরে চাপিয়ে দিয়েছিল এবং নতুন সরকারের উপরে নতুন চাপ শুরু হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, এরকমটা খবরও আসছে। নতুন সরকারের কাছে জাতিসংঘ বার্তা দিয়েছে যে এই ধরনের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক নিষেধাজ্ঞা কোনো রাজনৈতিক দলের উপরে থাকতে পারে না। রাজনৈতিক দলকে অবশ্যই রাজনীতি করতে দিতে হবে, সবার রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্র বজায় রাখতে হলে সবাইকে ফিরিয়ে দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে 18 পৃষ্ঠার যে চিঠি, সেই চিঠিতে বহু পয়েন্ট উল্লেখ করা হয়েছিল, যে পয়েন্টগুলোর মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ করা, মাস পিপলকে এই বঞ্চিত করা, রাজনীতি থেকে বঞ্চিত করা, তাদের অধিকার বঞ্চিত করা, এই ব্যাপারের বিরুদ্ধে জাতিসংঘ অবস্থান নিয়েছিল।
এরই মাঝে আমরা দেখেছি নতুন সরকারের আমলে গত ২৬ মার্চ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হয়েছে। বিভিন্ন সূত্র বলছে সেই বৈঠকেও জাতিসংঘের কর্মকর্তারা ডক্টর খলিলকে জাতিসংঘের সেই 18 পৃষ্ঠার চিঠি নিয়ে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে এবং ডক্টর খলিলের জবাব জানতে চেয়েছে তারা। কিন্তু সেই জবাব জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে কি রেজাল্ট আসলো, কি জবাব দেয়া হলো, সেই ব্যাপারে কোনো আপগ্রেড এখন পর্যন্ত জানা যায়নি। সরকারের উত্তরও, সরকার এখন পর্যন্ত, নতুন সরকারও তাদের উত্তরও এখন পর্যন্ত অস্পষ্ট, এবং সেই অস্পষ্ট উত্তরের মাঝে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের নেওয়া বহু সিদ্ধান্তই অটোমেটিক বাতিল হয়ে যাবে 12ই এপ্রিলের পরে। 12ই মার্চ থেকে 12ই এপ্রিল 1 মাস সংসদের যে বয়স হবে, সেই 1 মাসের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত কার্যক্রমের বৈধতা সংসদে না দিলে সেগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। ধারণা করা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার ব্যাপারটা সংসদে পাশ নাও করতে পারে। যদি না করে তাহলে অটোমেটিকলি সেটা বাতিল হয়ে যাবে। 12 এপ্রিলের পরে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাটা নির্বাচনের পরপরই দেখা দিলেও সেই সম্ভাবনাটা ক্রমেই উজ্জ্বল হওয়ার পরিবর্তে ক্রমেই ফিকে হওয়ার ব্যাপারগুলোও আমরা দেখছি। অর্থাৎ মানে প্রফেসর ইউনূসের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, জামিন না দেয়া যে ব্যাপারগুলো চলছিল, সেই হারে না চললেও এখনও সেই ব্যাপারগুলো চলমান। এবং খুবই সম্প্রতি আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের মেয়র, তাকে বারবার জামিন দেওয়া হচ্ছে না। আগের মতোই প্রফেসর ইউনূস সরকারের আমলে যেমন জামিন দেওয়া হয়নি, এখনও বারবার অন্তত 2-3 বার জামিন তাকে দেয়া হলো না, এরকম দৃশ্য দেখেছি। হাইকোর্টে জামিন দেওয়ার পরে পরবর্তীতে আবার অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো, হাইকোর্টের জামিন স্থগিত করা হলো, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং খুব একটা যে ভালো লক্ষণ আওয়ামী লীগের জন্য দেখা যাচ্ছে সেটা বলা যাবে না। জাতিসংঘের সেই চিঠিতে অনেক কিছু বলা হয়েছে এবং 10টা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। 10টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে সরকারের প্রতি, যে চিঠিটা 29 ডিসেম্বর প্রফেসর ইউনূস সরকার থাকাকালীন জাতিসংঘ দিয়েছিল। সেখানে 10টি প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং 10টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নই হচ্ছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কবে, এটা স্পেসিফিকলি জানতে চাওয়া হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের উপরে বহুভাবে চাপ প্রয়োগ করে প্রফেসর ইউনূস ব্যাপারটাকে আমলে না নিয়ে পাশ কেটে গেছে। বর্তমান সরকারকেও চাপ প্রয়োগ করছে জাতিসংঘ, এরকম খবর আসছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে জাতিসংঘের চাপ, এই জাতিসংঘের চাপকে মানে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার প্রফেসর ইউনূসের দেখানো পথ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তারা তুলে নেবে, কিংবা প্রফেসর ইউনূসের দেয়া নিষেধাজ্ঞা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে সংসদে সেগুলো গ্রাহ্য না করলে? কোন পথে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার? জাতিসংঘের কড়া চিঠি, চাপে বিএনপি সরকার, কবে উঠবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা? বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে অন্তর্বর্তী সরকারের পর এবার সরাসরি নবনির্বাচিত বিএনপি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে জাতিসংঘ। রাজনৈতিক স্বাধীনতা হরণ এবং একটি নির্দিষ্ট দলের ওপর বিধিনিষেধ নিয়ে এবার মুখ খুলছে বিশ্ব সংস্থাটি। আওয়ামী লীগের ওপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক, প্রশাসনিক ও কূটনৈতিক মহলে এই চিঠিকে দেখা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের নেওয়া প্রথম কঠোর ও কার্যকরী পদক্ষেপ হিসেবে। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা হরণ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। মজার বিষয় হলো, আওয়ামী লীগের উপর কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কেন প্রত্যাহার করা হবে না, এই জবাব চেয়ে চিঠি লেখা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। কিন্তু সময়ের পরিক্রমায় এখন সেই চিঠির জবাব দেওয়ার দায়ভার এসে পড়তেছে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকারের উপর।
জাতিসংঘের এই চিঠিতে একাধিক রাজনৈতিক দলের ওপর বিধিনিষেধ, আওয়ামী লীগের ওপর আরোপিত সীমাবদ্ধতা এবং ন্যায় বিচারের অধিকার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন জাতিসংঘের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চিঠিতে স্বাক্ষর করেছেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সল, জবরদস্তি আটক সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার ম্যাথিউ গিলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক মার্গারেট স্যাটার্থ ওয়েট। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পদক্ষেপগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির পরিপন্থী। তাদের মতে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং জনজীবনে অংশগ্রহণের ওপর এটি একটি অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতা। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় ছিল রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, এমনকি গণমাধ্যমে প্রচার ও নির্বাচনে অংশগ্রহণও। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি। জাতিসংঘ সতর্ক করে বলেছে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা স্বাধীনতার ওপর সবচেয়ে বড় আঘাত এবং এটি কেবল চরম ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্রয়োগ করা উচিত। সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং কেবল নির্দিষ্ট সহিংসতার হুমকি মোকাবেলায় তা ব্যবহার করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রম বিধিনিষেধ নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে যে কোনো প্রচার নিষিদ্ধ করার বিষয়টি তারা ভালোভাবে নেয়নি। বিশেষজ্ঞদের মতে এই সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে দেয়। এরপর চিঠিতে উঠে এসেছে গ্রেপ্তার ও ন্যায় বিচারের প্রসঙ্গ। জাতিসংঘ বলছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক ও আইনজীবীদেরও গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে মৃত্যুর ঘটনা এবং 2024 সালের আগস্টের পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনায় দায়মুক্তির অভিযোগ তোলা হয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে সার্বিক দায়মুক্তি আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি শেখ হাসিনার মামলার ক্ষেত্রে পছন্দ মতো আইনজীবী না পাওয়া এবং প্রতিরক্ষা প্রস্তুতির সময় না দেওয়ার মতো বিষয়গুলো ন্যায় বিচারের লঙ্ঘন হিসেবে দেখছে জাতিসংঘ। তারা সতর্ক করেছে, ন্যায় বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনে মৃত্যুদণ্ডকে অন্যায্য হিসেবে গণ্য করা যেতে পারে। জাতিসংঘ বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন ছুড়ে দিয়েছে। এর মধ্যে প্রধান প্রশ্নগুলো হলো, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার পেছনে কি নির্দিষ্ট ও বাস্তব ঝুঁকি ছিল? এই বিধিনিষেধ কতদিন থাকবে? জাতিসংঘের নির্দেশ অনুযায়ী এই চিঠির জবাব সরকারকে 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে এই পদক্ষেপগুলো পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। সতর্ক করে বলা হয়েছে যে নির্বাচনের আগে নির্বাহী আদেশের মাধ্যমে একটি বড় দলকে বাইরে রাখা ভোটারদের অধিকার খর্ব করে। এখন এই জটিল প্রশ্নের উত্তর দিতে হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে। তারেক রহমান জাতিসংঘকে কি এই নিষেধাজ্ঞার পক্ষে জবাব দেবেন, নাকি জাতিসংঘের কাছে মার্জনা চেয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে নেবেন? এটাই সময়ের ব্যাপার। এটা হয়তো খুব বেশি সময় লাগবে না, খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। চিঠি দেওয়া, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ওঠানো, এগুলো আমরা খুব স্বল্প সময়ে হয়তো দেখতে পাবো। এখন প্রশ্ন আসছে যে কেন এই চিঠি এত গুরুত্বপূর্ণ? কূটনৈতিক মহল মনে করছে এই চিঠি শুধুমাত্র আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোর জন্য এক বিশাল পরীক্ষা। জাতিসংঘ স্পষ্ট করেছে যে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে।
তবে তা হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ আদালতে। কোনোভাবেই পুরো একটি দল বা তার সমর্থকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের সময় থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার কি পারবে জাতিসংঘের এই চাপের মুখে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে, নাকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন কোনো সংকটের মুখে পড়বে বাংলাদেশ? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন।